সব গান যদি হারিয়ে ফেলে ছন্দ হারা, আকাশ যদি অকারণ মেঘে ঢেকে যায়, ঝড় নামে কালো অমাবস্যায় স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। কারো লিখিত বক্তব্য পড়ার জন্য আমি তো এখানে আসিনি। আপনি যে আবেগ ঘন বক্তব্যটা পড়তে পড়তে হঠাৎ করে আপনি কেঁদেও ফেললেন, না আমি জানতে চাচ্ছি এটা কি আপনার সত্যিকারের কান্না ছিল? রূপকথা, আমি যদি কোথাও বাসা পাই তাহলে ভাবছি চলে যাব এখান থেকে। অনেকদিন তো হলো তোর এখানে ছিলাম। এই যে নায়িকা রূপকথা একই সাথে পরিচালক আনসার আলমের সাথেও রিলেশন রাখছে, আবার সাবেক সহকারী পরিচালক সাইদুর রশিদের সাথেও রিলেশন চালিয়ে যাচ্ছে। বাবারে কি কৌশল! ও মাই গড, বাবলা ভাই বিশ্বাস করেন আমি গরিবুল্লাহকে বলছি ব্যাপারটা, তার কথা আমি কি বলবো, সে তো সারা রাতও ঘুমায়, সারা দিনও আবার ঘুমায়। ক্লিক। তোমার সাথে ঠান্ডা মাথায় কথাটা বলে ফেলা উচিত। বলো না। তোমার আমাকে ডিভোর্স করা উচিত। ইন্ডাস্ট্রির সবাই জানে আমি এখনো আনম্যারিড, যদিও 7-8 মাস আগেই তোমার সাথে আমার বিয়েটা হয়ে গিয়েছিল, কিন্তু সেটা তো একটা জোরপূর্বক ব্যাপার। এই বিয়েতে আমার সম্মতি ইচ্ছা কোনো কিছুই তো ছিল না। তাই আমি চাইছি যে বিয়েটা যেহেতু তোমার ইচ্ছাই হয়েছে, তালাকটাও তোমার ইচ্ছাই হোক। আরিফা, আরিফা আমি তোমার ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে কখনোই ভালোবাসিনি। একটা বিপদে পড়েছিলাম, তুমি আমাদের হেল্প করেছো, তার বিনিময়ে আমি যথেষ্ট মূল্য দিয়েছি। রাতের পর রাত আমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার সাথে। আরিফা আমি তো তোমারে বলছি, বিয়ের আগে আমরা যা করছি সব ভুল করছি, পাপ করছি। সেই ভুলের জন্য, পাপের জন্য আমি তোমার কাছে কতবার মাপ চাইছি বলো, কতবার মাপ চাইছি। আমি মাফ করিনি, কোনোদিনও আমি তোমাকে মাফ করব না। বিয়ের আগে তুমি যা যা করেছো সেগুলো আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। ঢাকা শহরে মা আর 2 ছোট ভাই বোন নিয়ে আমি একটা অথৈ সাগরে পড়ে গিয়েছিলাম। তখন তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলে, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলে। আমি নিশ্চিত ছিলাম যেই আমাদেরকে হেল্প করবে তার বিনিময়ে সে কিছু একটা তো চাইবে, আর সেই বিনিময়ের একমাত্র উপায় ছিলাম আমি। তাই তুমি যত রাতেই যেভাবেই ডেকেছো, আমি আমার মা ছোট ভাই বোনের পাশ থেকে উঠে গিয়ে তোমার কাছে চলে গেছি। এই সব কিছু আসলে আমি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি, কিন্তু বিয়ের পরে তুমি যা করেছো সেটা ক্ষমা করা আমার পক্ষে সম্ভব। তুমি নিজের মৃত্যুর ভয় দেখিয়ে জোর করে আমাকে বিয়ে করেছো। আমি কবুল বলিনি, তারপরেও বিয়ে হয়ে গেছে। যাই হোক, তখন আমার পায়ের তলায় মাটি ছিল না, দাঁতে দাঁত কামড়ে সব কিছু আমি সহ্য করে নিয়েছি। কিন্তু এভাবে তো আর চলা যায় না, তাই না? আরিফা, আরিফা আমি তোমার কাছে মাপ চাইছি। আরিফা আমাকে ক্ষমা করে দাও আরিফা, প্লিজ। আমি তো তোমাকে আগেই বলেছি আমি মাফ করব না। হ্যাঁ, তুমি মাফ পেতে পারো, সেটা হচ্ছে ডিভোর্সের মাধ্যমে।
মানে আমাদের সম্পর্কটা শেষ করার মধ্য দিয়ে। আরিফা, আরিফা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমি তোমাকে নিয়ে বাঁচতে পারছি না, এভাবে তোমাকে নিয়ে আমার পক্ষে বাঁচা সম্ভব না। সামনে 27 তারিখ আমি থাইল্যান্ড যাচ্ছি, ওখানে আমার ফিল্মের শুটিং হবে। আমি চাই এর মধ্যে তুমি ডিভোর্সের কাজটা শেষ করে ফেলো। মেয়ের রায়ে চলি, মেয়ের ফ্ল্যাটে থাকি, মেয়ে আমার সব কিছু বহন করে, মেয়ে আমার সাবালক, তারে আমি বোঝাই কিচ্ছু করতে পারবো না। তোমার আমি করছি যে আমি তোমার বিষয়ে আরিফারে কোনো কথা করতে পারবো না, তারপর তুমি এরম জোরাজোরি করতেছো। তুমি তো আরিফারে জোর করে বিয়ে করেছো, কি করো নাই? আরিফারে বিয়ে করতে না পারলে আত্মঘাতী করবে, সে আত্মঘাতীর পুরোপুরি দোষ হবে আমাদের ঘরে। সেই ভয়ে মেয়ে আমার চুপ করে আমার চোখের দিকে চাই তোমার বিয়ে করছে। তখন আমাদের কোনো উপায় ছিল না, কিন্তু এখন কি জন্য চুপ করে থাকবে? যাও তো বাবা, যাও, আমি কিছু খবর পাবো না, যাও তুমি এখান থেকে। দেখ সিদ্দিক, তখন ধরে কওয়া হয়েছিল যে আরিফার ফ্ল্যাটের জন্য টাকা লাগে 50 লাখ টাকার ফ্ল্যাট, তার মধ্যে তুই 12.5 লাখ টাকা দিবি। তুই একটা টাকাও দিবি, একটা টাকাও না। আরিফা তো তোর কাছে টাকা নিতে চাইনি। আমি বুঝে শুনে আরিফারে পাঠালাম তোর কাছে কথাটা কওয়ার জন্য, তা তুই কথাটা কানে তুললি না। আমি চেয়েছিলাম যে এই সুযোগে তুই টাকাটা দিয়ে দিলি, তুই ফ্ল্যাটের একটা অংশীদার হয়ে যেতিস, তখন আরিফা তোরে কিছুই খাওয়ার সাহস করতো না। তো তুই তো তখন এই সুযোগটা নিলি না। এখন আমি কোন মুখে আরিফারে গিয়ে অন্য কথা বলি? আমি কোনো কথা জানি না, আমি কোনো কথা বুঝি না, আমি আরিফারে তালাক দিতে পারবো না। আরে বাবা রে, সুযোগ হাত ছাড়া করে এরকম হাহাকার করে কোনো লাভ নাই তো। এই নিয়ে কথাবার্তা দরকার নেই। ও তালাক চাচ্ছে, তুই দিয়ে দে, লেখা চোখে যাক। আমি তো তালাক দেওয়ার জন্য বিয়ে করি নাই। তালাক দেওয়ার জন্য কেউ বিয়ে করে না, পরে তালাক দিতে হয়, দিতে বাধ্য হয়। আমি এত কিছু বুঝি না, আমি আরিফালে তালাক দিব না। আপনি আরিফারে বুঝান। আমি দরকার হলে দেশের জমি জমা সব বিক্রি করে না আরিফারাতে টাকা তুলে দিব, কিন্তু তারপর আমি তালাক দিতে পারবো না। আরে বাবা রে, আরিফার টাকার জন্য তালাক দিতে চাচ্ছে, এটা তোমার কে করলো? আমি বললাম তখন যদি টাকাটা তুমি দিতে পারতে তাহলে তোমার একটা জোর থাকতো, তাহলে আজকে তালাকের কথা উঠতো না। তো টাকাটা দাওনি বলেই আজকে আমি বললাম তো টাকাটা আমি দিব।
আপনি আরিফারে থামান। আমার বাপ মা কেউ নাই, আপনি আমার বাবা। আপনি একটা ব্যবস্থা করেন বাবা, একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কান্নাকাটির দরকার নেই, কান্দো না, দেখতেছি আমি দেখতেছি কি ব্যবস্থা করা যাবে। দারুণ হয়েছে না বাবলু ভাই? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা নেক্সট সংখ্যার কভার স্ট্রিটে কি হবে কিছু ভেবে দেখেছো? আমার যদি একটা ইস্যু দরকার ভাবতেছি, নো প্রবলেম, হোপফুলি আগামীকালকের মধ্যে পেয়ে যাবো। দেখো ভাবো একটা ইস্যু কিন্তু বের করতে হবে, এমন একটা ইস্যু যাতে করে শোগার্ল সিরিয়ালটা অন এয়ার আনতে দেওয়া যায়। কঠিন একটা ইস্যু, কি হতে পারে ভেবে দেখো কি হতে পারে। একটু জি বাবু, আমার কাছ থেকে সোনা চৌধুরী শোগার্ল সিরিয়ালটা ছিনিয়ে নিয়েছে, রূপকথাকে ছিনিয়ে নিয়েছে। তাকে তো তুমি ছেড়ে দেওয়া যায় না, এমনি ছেড়ে দেওয়া যায় না। একটা খবর স্টুডিও একটা খবর স্টুডিও যে বাজি কথা সারাদিন চলে গেছে না, কিন্তু শোগার্ল তো বন্ধ হয়নি, বন্ধ হয়েছে। সোনা চৌধুরী খুবই জি বাবু ভাই, সে প্রেস কনফারেন্স করেছিল কিন্তু নিজে কিন্তু প্রেসের সামনে আসে, রূপকথাকে দিয়ে ফেস করিয়েছে। এবার আমাদের রূপকথাকে বুঝিয়ে দিতে হবে যে সে প্রেসের সামনে এসে ভুল করেছে। তাকে বুঝিয়ে দিতে হবে যে সোনা চৌধুরী তাকে ইউজ করেছে নিজের সামনে। আমি কি তোমার কথাটা বোঝাতে পারলাম? জি বাবু ভাই, আমি বুঝতে পেরেছি বাবু ভাই। আচ্ছা আচ্ছা, গরিবুল্লাহকে তো আমার বেশ কাজের মানুষ বলেই মনে হয়েছে, তুমি তাকে ট্রাই করতে পারো। আরে না না বাবু ভাই, কি বলেন না, যে সাংঘাতিক আপনি চিন্তা করতে পারবেন না যে মাঝখানে কি একটা কি বাজে কাজ করছে। আমি তাকে কিছু বলি নাই বাবু, বলে তাকে রাগ করছে। পুষ্পর অ্যাসাইনমেন্ট আছে না, সেটা তো আপনি দেওয়া উচিত তাই না? সে কি করছে জানেন? পুষ্পর অ্যাসাইনমেন্টের সময় সে মোবাইল বন্ধ করে ঘুমাই দিতে পারছে। আমি তখন কি করবো আমি বুঝতে পারতাম না। শেষে আমি নিজে যাই পুষ্পর অ্যাসাইনমেন্ট করে তারপর মানে করলাম, সব শেষ করে মানে এটা থেকে বাবু ভাই আমার পড়াশোনা করে। না কিন্তু আমার কিন্তু গরিবুল্লাহকে ঠিক সেরকম মনে হয়। যাই হোক, দেখো কি করবে ভেবে দেখো। কিন্তু আমার স্ট্রং ইস্যুটা আপনাকে বের করতে হবে মিস্টার গরিবুল্লাহ। ইস্যুটা কি হবে সেটা ভেবে আপনি আমাকে বলবেন, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখবো যে আমি আসলে কি করব। জি স্যার। কি ব্যাপার উঠলে যে? স্যার আশা করি আমি পাবো। আরে পারলে তো হবে না, আগে তো আমাকে বলতে হবে যে ইস্যুটা কি। স্যার ইস্যুটা নিয়ে বাবলা স্যারের সাথে একটু আলোচনা করা দরকার আছে। আরে না 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 না, কি বলতেছেন আপনি? আপনি কেন বাবলা ভাইয়ের সঙ্গে আলোচনা করতে যাবেন? আলোচনা যদি করতে সেটা আমি করবো না, আপনি কোনো আলোচনা করবেন না। না স্যার, আমার মনে হয় যে বাবলা স্যারের সাথে একটু আলোচনা করা উচিত। আপনি বেশি বুঝবেন না মিস্টার গরিবুল্লাহ। বাবলা ভাই আপনার মতো একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকে না। বাবলা ভাইয়ের হাজারটা টিপস আছে, হাজারটা কাজ আছে, সেগুলো নিয়ে বাবলা ভাই পড়ে থাকে। বাবলা ভাইয়ের সঙ্গে যদি এটা নিয়ে আলোচনা করতে হয়, এই ইস্যু নিয়ে আলোচনা করতে হয়, সেটা আমি করবো, আপনি না। ঠিক আছে আবার কই যান? স্যার, আমি একটু ভাবি, ভেবে তারপর আপনাকে Are you sure? I'm sure, sir. যা, তুমি কি বলছো? এরকম হয় নাকি? সে কি এরকম হয় নাকি? 2 দিন 2 রাত স্যার সে সেখানে আটকে ছিল। 2 দিন 2 রাতে 2টা খুন হয়। প্রথমে খলিল সর্দার খুন করে তার চেলা মমতাজ। তারপর খলিল সর্দার নিজেই খুন হয় বিকাশের হাতে। এবার ভেবে নেন স্যার যে 2 দিন 2 রাত সেখানে কি কি ঘটনা ঘটতে পারে, কি কি ঘটনা ঘটেছে। মানে এত বড় একটা ঘটনা তাহলে শুনলাম তো না।
ঢাকার মানুষের তো এই ঘটনা জানার কোনো কারণ নেই স্যার। তার কারণ ঢাকার থেকে 300 মাইল দূরে 1 বছর আগে এই ঘটনা ঘটেছিল। তবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ঘটনা সারা দেশের মানুষকে জানানো, এবং ছাপার অক্ষরে মুদ্রিত হলেই সেটা দেশের জনগণ জানতে পারবে, এবং ছাপার অক্ষরগুলোকে মানুষকে বিশ্বাস করে স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি আমাদের এখানে জয়েন করার আগে, মানে এই পত্রিকা আসার আগে তুমি কোন পত্রিকায় কাজ করতে? কোনো পত্রিকা ছিলাম না স্যার। কোনো পত্রিকায় ছিল? তাহলে কোথায় ছিলে? রাজশাহীর জেলে। বলো কি মানে? আপনি কি স্যার ভূপেন হাজারিকার ওই গানটা শুনেছেন? দুর্ভাগ্যের খল নায়কের ফাঁদে পড়ে অযথাই তার সাথে লড়ছে। আমি হচ্ছি স্যার সেই দুর্ভাগ্যের খল। আপনি বোধহয় মানে এখানে চাকরি নেবার সময় আমি যে বায়োডাটাটা দিয়েছিলাম সেটা পড়েননি। না, এটা আমি ওটা দেখে বুঝবো কি করে? যারা প্রফেশনাল লোক আমি তাদেরকে দিয়েছি দেখার জন্য। যেমন ধরো ওই আমাদের লুৎফুজ্জামান, করিম, এরা দেখেছে। ওরা তোমাকে কিছু বলোনি? জি স্যার, সেটা দেখানোর কোনো কারণ নেই। আমি স্যার এখানে আসার আগে একটা দৈনিক পত্রিকার সম্পাদক ছিলাম। দণ্ডপ্রাপ্ত কোনো সাংবাদিককে তো কেউ চাকরি দিতে চায় না। অনেক জায়গায় ঘুরেছি, কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আপনার এখানে এসে জায়গা হলো এই সামান্য পদে। ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুন। আচ্ছা, তোমার দণ্ড হয়েছিল কি কারণ? বলো তো। রূপকথা স্যার। রূপকথা মানে কি? মানে স্যার রূপকথা আর সাত্তার উকিল আমার বিরুদ্ধে মামলা করেছিল, সেই মামলাতেই আমার এই দণ্ড হয়। সম্ভবত ঈশ্বরই তোমাকে মিলিয়ে দিয়েছে। আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই বলে। তুমি কাজ করো, তুমি কাভার স্টোরি প্ল্যানটা করে দাও। একটু সময় লাগবে স্যার, একটা সংখ্যা পরে করলে ভালো হয়। মানে কাভার স্টোরির সঙ্গে স্বর্ণা চৌধুরীকে জড়াতে হবে। যেহেতু খলিল সর্দার খুন হয়েছে, সুতরাং খলিল সর্দারের সাথে যদি স্বর্ণা চৌধুরীর একটা লিঙ্ক বের করা যায় তাহলে একটা সংখ্যা পরে করলে ভালো আছে। ওকে, একসঙ্গে পরে তুমি করো, কোনো অসুবিধা নেই। শুধুই করো, আমি তোমার দরকার। এরপরে তুমি বসবে আব্দুল করিম, তুমি হবে এবং বিনোদন। আগামী সপ্তাহ থেকে আমাদের শোগার্লের অনিয়া শুরু। হাতে কিন্তু 2 মাসের ফুটেজ নেই, 3 মাসের। অন্তত 7টা পর্ব হাতে নিয়ে আমাদের অনিয়ার আসা উচিত ছিল। এত হুট করে অনিয়ার ডেট পড়বে সেটা আমার আগেভাগে জানা ছিল না। জানলে 60 পর্ব কেন, 70-75 আরো অনেক পর্বই করে রাখতে পারতাম। এখন তো জানলেন, সো কাজটা এগিয়ে ফেলেন। আমাদেরকে ইমিডিয়েটলি শুটিংয়ে যেতে হবে, আর শুটিংয়ে গেলে অন্তত 100 পর্ব আপনি কমপ্লিট করে আনবেন। আরেকটা বিষয় স্যার, আমাকে শুটিংয়ে যাবার আগে স্ক্রিপ্টটা দেবেন। স্ক্রিপ্ট আমি পড়তে চাই। আমি চেষ্টা করছি আপা, যত দূর হয় আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আজ মাসের 15 তারিখ, আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের শুটিংয়ে যেতে হবে, সো তাড়াতাড়ি করবেন। এত তাড়াতাড়ি? স্ক্রিপ্ট তো এখন অনেক বাকি আপা। বাকি থাকলে তো চলবে না, শেষ করতে হবে। আপনার বা আমার জন্য তো অনেক আটকে থাকবে না। আমি এখন উঠি। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি স্ক্রিপ্ট রেডি করে ফেলেন। জি। হ্যালো মুকুল, আনসার যদি 100 পর্বের স্ক্রিপ্ট রেডি করে আমার হাতে আগামী মাসের ফার্স্ট উইকে দিতে না পারে, ওকে বাদ দেওয়া হবে। অ্যান্ড আই থিঙ্ক ও পারবে না, ওকে ডিরেকশন থেকে বাদ দেব। তবে আমার একটা জিনিস জানা দরকার, আর ইউ কনফিডেন্ট অ্যাবাউট ডুইং দ্য ডিরেকশন? আপা, I am 100% confident.
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আপা ওই আমাদের তো স্ক্রিপ্টটা লাগবে। এই বিষয়টা আমার মাথায় আছে। নোরা 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 নামে একটা মেয়ে আছে যে খুব ভালো ফটোগ্রাফি করে, খুব ভালো লেখে। তুমি চেনো? নোরা? হ্যাঁ, নোরাকে চিনি। ওকে কেন আপা? আমি চাই নতুন কাউকে দিয়ে স্ক্রিপ্টটা করাতে। তুমি ওর সাথে যোগাযোগ করো, দেখো কখন আমার সাথে দেখা করতে পারে। আমি ওর সাথে দেখা করতে চাই। ওকে। Nice idea, ma'am. And it's a very beautiful concept. I like it. And of course I want to do this job. But ma'am, অন্য একজন মানুষের শুরু করা কাজ না এটা? সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না নোরা। তুমি লেখা শুরু করো, তুমি তোমার মতো করে লিখবে, নতুন করে লিখবে। ওকে? শো গার্লে তুমি আমাদের পুরো মিডিয়াটাকে, পুরো শোবিজটাকে তুলে ধরবে, নেগেটিভ পজিটিভ দুটো দিকে তুলে ধরবে। অ্যান্ড আই বিলিভ তুমি সেটা পারবে। বাট ম্যাম, আনসার আলম একজন ওয়েল নন পারসন অ্যান্ড অলসো ভেরি রিনাউন্ড রাইটার অ্যান্ড ডিরেক্টর। তার লেখা একটা সিরিয়াল যদি আমি মাঝপথে লেখা শুরু করি, এটা নিয়ে কিন্তু সমালোচনা হবে ম্যাম। দ্যাটস দ্য প্রবলেম। দেয়ার ইজ নো প্রবলেম নোরা। তোমাকে বুঝতে হবে কাজটা একাডেমি অফ ভিডিও ওয়ার্ল্ডের, কোনোভাবে আনসার আলমের নয়। সো আমরা চাইলেই যে কোনো মুহূর্তে যে কাউকে বাদ দিতে পারি। তাহলে তো ম্যাম যে কোনো সময় আপনি আমাকেও বাদ দিয়ে দিতে পারেন। আমি তোমাকে ব্যাক করতে চাই। তোমার ছবি, তোমার লেখা আমার যথেষ্ট ভালো লাগে। সো ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে? তুমি কাজ শুরু করে দাও। ডোন্ট মেক এনি মোর ডিলেজ। ওকে? Yeah, ma'am. I know it. It's a good opportunity for me, and I feel proud to work with you. But may I talk to Mr. Ansar Alam before starting this job? No, you can't do that. তোমাকে আমি কাজটা দিয়েছি একটা শর্ত সাপেক্ষে। তুমি আগে আমাকে 50 পর্ব লিখে দেবে। সেই লেখাটা পড়ে আমি তোমাকে বলবো যে কাজটা আমরা করতে পারছি কিনা। সেটা কনফার্ম হলে দেন আনসার আলমের সাথে কথা বলবো। এটা তো লুকোচাপা করার মতো বিষয় না। আমি কি তোমাকে বোঝাতে পারলাম নোরা? ওকে ম্যাম, ডান। আমি লেখা শুরু করছি। হ্যাঁ সোনা পাপাল। স্ক্রিপ্টের কাজ কতদূর হলো আনসার? লিখছি আপা, একটু সময় লাগবে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আনসার। নেক্সট মান্থে এনিহাউ শুটিংয়ে যেতে হবে, আর সেজন্য অন্তত 50 পর্বের স্ক্রিপ্ট আপনাকে রেডি করতেই হবে। এর বিকল্প কিছুই নেই। আপা আমি চেষ্টা করছি। ওকে, আমি কিন্তু স্ক্রিপ্টের অপেক্ষায় আছি। জি। আর পাশাপাশি শুটিং প্ল্যানও আগাতে হবে। কি কি লোকেশন, কোন লোকেশনে কোন আর্টিস্ট, সব কিছু এগোতে হবে। আপনার কথা মতোই কিন্তু আমি মুকুলকে বাদ দিয়েছি। সো নতুন কোনো এডি ঠিক করবার আগে সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে। আমি এর মধ্যে নতুন এডি ঠিক করে ফেলবো। যাই করেন না করেন কোনোভাবেই শুটিং শিডিউল পেছানো যাবে না। আমাদের অনিয়ার কিন্তু আগামী সপ্তাহে, এটা মাথায় রাখতে হবে। নো ওয়ে। জি। ওকে, রাখলাম তাহলে। নতুন সূর্যের ঘাম যদি যায় থেমে যায়, বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জা,
স্বপ্নের পাখিরা ডানা ঝাপটায় নীল যন্ত্রণা ঝড় নামে কালো অমাবস্যা স্বপ্নগুলো সব দূরে উড়ে যায় রূপকথা